শিখবো কিভাবে একটা টি শার্টের মেজারমেন্ট থেকে সরাসরি ফেব্রিক কস্টটা বের হয়ে আসে। এর টি শার্টের মেজারমেন্ট আমরা ইনপুট দিব আর ফেব্রিকের কস্টটা অটোমেটিকলি বের হয়ে আসবে। আমি মেজারমেন্ট যদি চেঞ্জ করি তাহলে আমার ফেব্রিকের কস্টও চেঞ্জ হয়ে যাবে। এটাকে কিভাবে ফুললি অটোমেট করা যায় সেটা আজকে আমরা শিখব। সো আমরা ধরে নিলাম আমার যে টি শার্ট সেটা বডি লেন্থ 70, স্লিভ লেন্থ 26 এবং চেস্ট 55। সো যদি বডি লেন্থ 70 হয়, স্লিভ লেন্থ 26 হয় আর চেস্ট 55 হয়, তাহলে আমার ফেব্রিকের কন্ডিশন কত আসবে? এখানে একদম ফর্মুলা হয়তো বসানো আছে। রাইট। এখন তার সঙ্গে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো জিএসএম। সো আমরা জিএসএম ধরে নিলাম জিএসএম 160। এই যে আমি এখানে ফর্মুলা লিখে দিছি, বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্স ইনটু হাফ চেস্ট প্লাস অ্যালাউন্স ইনটু 2 ইনটু 12 ইনটু জিএসএম জিএসএম ডিভাইড বাই 1, তারপর 7টা শূন্য। হিয়ার ইজ দ্য ক্যালকুলেশন। এখানে আমি ফর্মুলা বসাই দিচ্ছি। হ্যাঁ, এটা তো এইটা আমরা আগে ডজনের জন্য দেখি। বের হচ্ছে। রাইট, যেহেতু 12 দিয়ে গুণ করেছি, 12 পিসের কেজি পার ডজন। এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসাইলাম যে বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস 8 cm অ্যালাউন্স, চেস্ট প্লাস 4 cm অ্যালাউন্স ইন্টু 2, যেহেতু আমার দুইটা প্যানেল, ফ্রন্ট প্যানেল আর ব্যাক প্যানেল, ইন্টু 12 যেহেতু 12 পিসের জন্য, ইন্টু C8 মানে যে জিএসএমটা। ঠিক আছে, এরপর আমরা ভাগ করছি 7টা শূন্য দিয়ে। 7টা শূন্য দিয়ে কেন ভাগ হলো? দুইটা শূন্য এই যে এটা সিএম এ আছে সেটাকে মিটারে নিলাম, এরপরে দুইটা শূন্য এই যেটা সিএম আছে সেটাকে মিটারে নিলাম, আর পরে যে 3টা শূন্য সেটা হলো এই যে এখানে জিএসএম। জিএসএমটা কি? গ্রামে। গ্রামে আছে, তো আমার সরি জিএসএমটা গ্রামে আছে, এটাকে মনে হয় কেজিতে হ্যাঁ নেওয়ার জন্য। রাইট, জিএসএমটা গ্রামে আছে, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই তাহলে আসবে কেজিতে। আর যেহেতু জিএসএমটা গ্রাম পার স্কোয়ার মিটার, দ্যাট মিনস এই ইউনিটটা মিটারে। সো এই সিএম দুইটাকে আমরা মিটারে আনার জন্য 100 দিয়ে দুইবার ভাগ করলে ওইখানে একের পরে 4টা শূন্য, আর গ্রামকে কেজিতে আনার জন্য আরো 3টা শূন্য, তাহলে আমার কন্ডিশন এসে পড়বে ইন কেজি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেহেতু আমি এই ফর্মুলা বসাই নিলাম, সো এখন যদি আমি এটা চেঞ্জ করি সঙ্গে সঙ্গে এই কন্ডিশনটা কি চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমার যদি হয় যে বডি লেন্থ 72, স্লিভ লেন্থ 24, চেস্ট 58, দেখছেন কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে না? আবার জিএসএম 160 দেওয়া, জিএসএম যদি 150 করে দেই তাহলে আমার কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? রাইট? হ্যাঁ স্যার। ওকে, সো বডি লেন্থ, স্লিভ লেন্থ, চেস্ট এন্ড জিএসএম, এই 4টে ইনফরমেশন পেলেই আমরা বডির কন্ডিশন জানতে পারতেছি যে 1 ডজন গার্মেন্টস তৈরি করতে এই ফেব্রিকটা কত কেজি লাগবে। ওকে, এটা ডান। এখন আমাদের মেইন উদ্দেশ্য হলো ফেব্রিক কস্ট বের করা। উদ্দেশ্য কি? ফেব্রিক কস্ট বের করে। ফেব্রিক কস্ট। একটা হলো পার কেজি ফেব্রিক কস্ট কত সেটা আমরা বের করলে তার সঙ্গে এটা গুণ করলে কিন্তু পেয়ে যাচ্ছে টোটাল ফেব্রিক কস্ট। এই টোটাল ফেব্রিক কস্ট ইকুয়াল টু পার কেজি ফেব্রিক কস্ট ইনটু রিকোয়ার্ড কেজি। তারপর রিকোয়ার্ড কেজি যদি 2.48 হয় তাহলে আর 5.505 যদি আমার ফেব্রিকের প্রাইস হয়, তাহলে এদের গুণ করলে আমরা পাবো এই গার্মেন্টসটার 12 পিস তৈরি করতে কত টাকার ফেব্রিক লাগবে। রাইট? জি স্যার। সো ফেব্রিক কস্ট পার ডজন 12 পিসের জন্য ফেব্রিক কস্ট কত, এটাকে ভারতে ভাগ করলে পেয়ে যাবো পার পিসের। যদি আমি চাই যে পার পিস নিব তাহলে ডিভাইডেড বাই 12, এটা আমার 1 পিসের ফেব্রিক কস্ট। বুঝতে পারলাম? 12 পিসের, এটা 1 পিসের। আচ্ছা, সিঙ্গেল পিস। এখন কথা হলো কনভার্সন তো আমরা পাইলাম, ফেব্রিক প্রাইসটা কোথায় পাবো? ফেব্রিক প্রাইসটা লাগবে না? এই ফেব্রিক প্রাইস না হলে তো আমি এইটা দুইটা গুণ করতে পারতেছি না। সো ফেব্রিক প্রাইস কোথা থেকে পাবো সেটা আমরা আজকে এখন দেখবো। এখন যে ফেব্রিক প্রাইসটা কিভাবে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিয়ে আসা যায়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা জানি ফেব্রিক কস্ট মানে হলো আমার যেই ফেব্রিকটা, মনে করি এখানে সিঙ্গেল জার্সি, এখন যদি এটা সিঙ্গেল জার্সি না হয় অন্য ফেব্রিক হয়, ফলে যদি পিকে হয় তাহলে ফেব্রিকের প্রাইস চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, ইন্টারলক হয়, ইন্টারলক এখানে নাই, শুধু সিঙ্গেল জার্সি পিকে আমি দিছি।
যদি সিঙ্গেল জার্সি হয় তাহলে একটা প্রাইস হবে, ইন পিকে হইলে অন্যটা প্রাইস হবে, কারণ পার কেজি ফেব্রিক প্রাইস তো সেম থাকবে না। এখন এই জিনিসগুলো না। কিভাবে অটোমেটিক্যালি নিয়ে আসা যায় সেই জিনিসটি আজকে আমরা শিখবো। তো সেটার জন্য আমাদের একটু আগে আগে আমাদের জানতে হবে যে ফেব্রিকের যে কস্ট সেটা কিভাবে ক্যালকুলেট করে। সো ফেব্রিকের কস্ট ক্যালকুলেট করার জন্য আমাদের সর্বপ্রথম জানা দরকার কোন টাইপের ফেব্রিক। সো আমাদের ফেব্রিক টাইপ কি? সিঙ্গেল জার্সি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ফেব্রিক টাইপ সিঙ্গেল জার্সি। এখন এই সিঙ্গেল জার্সি ফেব্রিক জিএসএম কত? 160। তাহলে সিঙ্গেল জার্সি ফেব্রিক 160 জিএসএম এর জন্য আমার কোন কাউন্টের ইয়ার্ন লাগবে? বুঝতে পারতেছি? সিঙ্গেল জার্সি ফেব্রিক 160 জিএসএম পেতে হলে কোন কাউন্টের ইয়ার্ন দিয়ে নিটিং করতে হবে? কারণ কাউন্ট যদি চেঞ্জ করি তাহলে আমার জিএসএম ও চেঞ্জ হয়ে যাবে। এই কারণে ওই স্পেসিফিক ফেব্রিকের স্পেসিফিক জিএসএম অনুযায়ী আমাকে স্পেসিফিক ইয়ার্ন কাউন্ট বের করতে হবে। এখন সিঙ্গেল জার্সি 160 জিএসএম এর জন্য যে 26 কাউন্টের সুতা লাগে এটা আমি কোথায় পাবো? হ্যাঁ স্যার, এটাই প্রশ্ন। রাইট। সো এখন দেখেন জিএসএম যদি আমি 150 করে দেই, দেখছেন ইয়ার্ন কাউন্ট চেঞ্জ হয়ে গেছে, 28 হয়ে গেছে। খেয়াল করছেন? আমি 140 করে দেই, 30 হয়ে গেছে। 180 করে দেই, 24 হয়ে গেছে। এর মানে এটাকে অটোমেট করা হয়েছে। জিএসএম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ইয়ার্ন কাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়ার্ন কাউন্ট চেঞ্জ হচ্ছে, জিএসএম চেঞ্জ হচ্ছে, ফেব্রিক প্রাইস চেঞ্জ হচ্ছে, টোটাল ফেব্রিকের প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করতেছেন? টোটাল যে অটোমেট করা। আচ্ছা, সো আমাদের তাইলে ফেব্রিক, জিএসএম, ইয়ার্ন কাউন্ট এই তিনটাকে ঠিক করতে হবে। চলেন আগে আমরা এই তিনটা ঠিক করি, দেন আমরা একটা করে যাই। হ্যাঁ, তো এটার জন্য আমাদের কিছু ডাটা লাগবে। কি ডাটা লাগবে? যে সিঙ্গেল জার্সি কত জিএসএম এর জন্য কত কাউন্টে সুতা লাগে। এটার জন্য অনেক চার্ট অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন, অথবা আপনি যখন যে কোম্পানিতে জব করতেছেন বা করবেন তখন আপনি যেই ফ্যাক্টরির সাথে কাজ করবেন, যে ফেব্রিক মিল থেকে ফেব্রিক নিবেন, অথবা নিজস্ব যদি থাকে তাহলে আপনার নিটিং মাস্টারের কাছ থেকে এগুলো জেনে নেবেন কোন ফেব্রিকের কত জিএসএম এর জন্য তার কত কাউন্টের সুতা লাগে। এটি মানে সামান্য একটু ভেরি হয়তো অনেক সময় টুকটাক করতে পারে, বাট মোস্টলি কি থাকবে? সেমই থাকবে। মানে নিটিং এর লিটল বিট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক সময় একটু ইয়ার্ন কাউন্ট কম বেশি করা যায়। সো আমরা জেনারেলি যেটা জেনে নিব এখন, যে সিঙ্গেল জার্সির 100 জিএসএম হইলে 40 কাউন্ট লাগবে, 110 হলে 40 কাউন্ট, 120 হলে 40 কাউন্ট, 130 হলে 34, 140 হলে 30, 150 হলে 28, 160 হলে 26, 170 হলে 24, 180 হলে 24, 190 হলে 22, 200 জিএসএম এর জন্য 20 কাউন্ট সিঙ্গেল কাউন্ট, 210 জিএসএম এর জন্য 20 কাউন্ট, তারপর 220 এর জন্য 20 সিঙ্গেল। যদি পিকে হয় 130 এর জন্য 40, 40 এর জন্য 40, 50 এর জন্য 34, 60 এর জন্য 34, 70 এর জন্য 30, 80 এর জন্য 28, 90 এর জন্য 28, 200 এর জন্য 26, 210 এর জন্য 26, তারপর 220 এর জন্য 26। হ্যাঁ জি বলেন। এগুলো স্যার, এই যে ডিটেলস গুলা সিঙ্গেল জার্সির জন্য কত জিএসএম এর ইয়ার্ন কাউন্ট কত হবে, এগুলা নিটিং মানে যেই অফিসে বা যে ফ্যাক্টরিতে থাকবো সেখানকার নিটিং ম্যানেজারকে বললে তিনি ইনফরমেশন গুলো দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিটমাস্টার আপনাকে দিবে, বাট ইউনিভার্সাল কিছু রুলস আছে যেগুলো দিয়ে মোটামুটি আমরা ধরে নেই যে এটার জন্য এত লাগবে, এটার জন্য এত লাগবে। সেখানে অনেক সময় 1-2 কাউন্ট এদিক সেদিক, মানে 2 কাউন্ট পর্যন্ত এদিক সেদিক নিটিং মাস্টার চাইলে করতে পারে। যেমন ধরে দেখেন এখানে এই যে এই সবগুলোই কি এই তিনটেই 26 কাউন্ট না? 26 কাউন্ট দিয়ে 200, 210, 220 এই 20 জিএসএম পর্যন্ত প্লাস মাইনাস হতে পারে। এটা নিটিং মাস্টার উপরে ডিপেন্ড করবে সে আসলে কতটুকু কি ইঞ্জিনিয়ারিং করতেছে। ক্লিয়ার? কিন্তু এর মধ্যে কি স্যার এই নিটিং কাউন্টের উপর ভিত্তি করে কি প্রাইস চেঞ্জ হতে পারে? যে আমি আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পার্টে যে আসছে। টাকাটা ইয়ে করছি, ইয়ার্ন কাউন্ট চেঞ্জের কারণে ইয়ার্নের প্রাইসও চেঞ্জ হবে। এই দেখেন 30 সিঙ্গেলের জন্য 320, 32 এর জন্য 325, 34 এর জন্য 330, 36 এর জন্য $3.5, 40 সিঙ্গেলের জন্য 3.70। মানে ইয়ার্ন কাউন্ট যত উপরে দিকে উঠবে তত ফাইনার হয়, আর ফাইনার ইয়ার্ন কাউন্ট হলে তার প্রাইস বেড়ে যায়। এটাও লেটেস্ট কোন কাউন্টের জন্য কোন কত প্রাইস
আপনি লেটেস্ট যে ইয়ার্ন সাপ্লাই থাকবে তার কাছে নিয়ে নেবেন। আপাতত এই চারটা দিয়ে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমার সিঙ্গেল জার্সি ফেব্রিক, এই হলো জিএসএম, এই ফেব্রিক টাইপের জন্য, এই জিএসএম এর জন্য আমার এই ইয়ার্ন কাউন্ট লাগবে। এখন এইখান থেকে আমার এক্সেল কিভাবে অটোমেট করে সেটা আমি শিখবো। সো এখানে দেখেন উপরে লেখা দেখছেন সিঙ্গেল জার্সি, জি স্যার। জিএসএম 160, আর এখানে 26 সিঙ্গেল। এর মানে হলো এই সিঙ্গেল জার্সিটা আমরা এখান থেকে নিব। এখান থেকে আমার কোন ফেব্রিক লাগতেছে সেটা আমি এখানে ঠিক করে দিব, আর এইখান থেকে আমি এখানে আলাদা কয়েকটা সেলের মধ্যে বসাবো। এই যে সিঙ্গেল জার্সি দেখছেন কনভেনশন B7, মানে কনভেনশন B7 থেকে আমি এটা নিলাম, মানে কোন ফেব্রিকটা এটা লাগবে নিয়ে আসি। ডিলিট করে দিই। হ্যাঁ, আমি দেখাই কিভাবে করলাম। সো সো এটা এই ঘর বরাবর সমান সমান দিয়ে আমি এখান থেকে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে কি ফেব্রিক লাগে আমি এখানে আসবে, যদি আমি এখানে চেঞ্জ করে দিই পিকে, তাহলে এখানে পিকে হয়ে গেছে। হ্যাঁ স্যার, মানে ওই সেলে যা যা পরিবর্তন হবে রাইট, এখানে ঠিক সেম জিনিস দেখাবে। এখানে আমার যে ফেব্রিকটা এখানে আমি ঠিক করব সেই ফেব্রিকটা সে এখানে চুজ করবে, এবং এই ফেব্রিকটা এই লিস্টের কোথায় আছে সে এখান থেকে খুঁজে বের করবে, বের করে সে আমাকে অ্যান্সার দিবে। এই এখান থেকে নট ফাউন্ড লেখা, কারণ হলো আমি এখনো জিএসএমটা দেই নাই। শুধু ফেব্রিক টাইপ হলে ইয়ার্ন কাউন্ট বের করা যাবে না, ফেব্রিকের যাবে সঙ্গে না। সঙ্গে আমার জিএসএম লাগবে। সো Yes, আমরা তাহলে এখন জিএসএম কোত্থেকে নিব, এই ঘর দিয়ে সমান সমান দিয়ে এই যে আমার জিএসএম, ক্লিয়ার? জি স্যার। এই যে আমি জিএসএম সেট করে দিলাম। তাহলে পিকে 160 জিএসএম 34 সিঙ্গেল, দেখেন পিকে 160 জিএসএম 34 সিঙ্গেল না, জি স্যার। দেখছেন? সো ও তখন করবে কি, ও দেখবে এই ফেব্রিকটা কোথায় আছে এখানে খুঁজবে, এই যে খুঁজে দেখলে এখানে পিকে আছে, তারপর দেখবে সেটার মধ্যে 160 জিএসএম কোনটা, এরপর দেখবে 160 জিএসএম, তাহলে পিকে 160 জিএসএম। এখান থেকে এই লিস্ট থেকে সে তখন কি করবে, আমার এই সিঙ্গেল জার্সি সরি মানে ইয়ার্ন কাউন্ট 34 সিঙ্গেল লাগবে, সেটা সে এইখান থেকে আমাকে বের করে এখানে সে শো করবে। এই যে এইভাবে দুইটা ভেরিয়েবল দিয়ে খুঁজে বের করে আমার রেকর্ড ইনফরমেশন বের করার জন্য যে ফর্মুলা, সেটাকে বলা হয় এক্স লুক আপ। কি ফর্মুলা? এক্স লুকআপ। এক্স লুকআপ। আসেন আমরা এখন দেখি এক্স লুকআপ ফর্মুলা কিভাবে কাজ করে। প্রথমে আমি একে ব্যাখ্যা করে দেখাচ্ছি, দেন ডিলিট করে দিয়ে আমরা নতুন করে করব, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস অলসো। সো প্রথমে কি লিখবেন, এক্স লুকআপ, এরপরে লিখবেন এই যে B1 এবং C1, মানে কোন দুইটা ইনফরমেশন আপনি এই টেবিল থেকে খুঁজবেন, মানে লুকআপ করবেন, ঠিক আছে? B1 হইলো পিকে, C1 হইলো জিএসএম। ডিএসএম। হ্যাঁ, এখন B1 আর C1 সে কোথায় খুঁজবে, এই যে B3 থেকে B46, মানে এই যে এই লিস্ট এর ভিতরে সে B1 খুঁজবে, আর C3 থেকে C46 এই লিস্টের ভিতরে সে C1টা খুঁজবে, মানে জিএসএমটা খুঁজবে। আচ্ছা, সো ফেব্রিক এবং জিএসএম এই দুইটা সে যেই রোতে খুঁজে পাবে সেই বরাবর D3 থেকে D46 এর যে ভ্যালুটা সেটা সে এখানে প্রকাশ করবে। যদি সে খুঁজে না পায় তাহলে সে দেখাবে নট ফাউন্ড। বুঝতে পারতেছেন ফর্মুলাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আসেন এবার আমরা একেবারে ব্ল্যাঙ্ক থেকে করি, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, ফর্মুলাটা লিখবো, রেকর্ড হচ্ছে, ভালোভাবে দেখবেন, এখন দেখতে পারলে দেখেন, পরে আবার দেখবেন, ঠিক আছে? কি লিখবো, এক্স এক্স লুক লুকআপ। আপ, এটাকে ডাবল ক্লিক করলে এসে পড়বে। এরপর আমরা কি করব, কোনটা কোনটা আমি খুঁজবো, এটা খুঁজবো, এন্ড এন্ড C1 খুঁজবো। হ্যাঁ, তারপরে কমা, এরপরে এটা কোথায় খুঁজবো, এই যে B3 লিস্টের মধ্যে খুঁজবো। হ্যাঁ, 46 পর্যন্ত দিয়ে রাখছি আমি, এন্ড এটাকে এইখান থেকে 46 পর্যন্ত দিয়ে রাখছি, যাতে করে আমরা এখানে পরে আরো অ্যাড করতে পারি, ঠিক আছে? সো এটা করলে আমার খোঁজার কাজ হইলো, ঠিক আছে? সে এটার ভিতরে এবং এটার ভিতরে খুঁজলো। এখন যেখানে সে ইনফরমেশনটা পাবে সেখান থেকে সে আমাকে রেজাল্ট এনে দিবে। রেজাল্টটা কোথা থেকে দিবে, D3 থেকে D46।
46 ঠিক আছে? সো যেই বরাবর সে ফেব্রিক এবং জিএসএমটা পাবে সেই বরাবর ইয়ার্ন কাউন্টে আমাকে সে বের করে দেবে। এটা রিটার্ন অ্যারে, মানে যেখান থেকে সে আমাকে অ্যান্সার রিটার্ন করবে। আচ্ছা, এখন যদি অ্যান্সার খুঁজে না পায় তাহলে আমি দিতে পারি NA অথবা NF নট ফাউন্ড, মানে সে কোনো কারণে অ্যান্সার খুঁজে পায় নাই। এরপর পাইনি। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আসছে রেজাল্ট। জি স্যার। আচ্ছা, এখন যদি ফেব্রিক চেঞ্জ করি, মনে করেন এখানে আমি সিঙ্গেল জার্সি দিলাম 160ই থাক, জি অথবা স্যার, আমি জিএসপি চেঞ্জ করে দিলাম 140। দেখি তো এখানে চেঞ্জ হয়েছে কিনা। এই দেখেন সিঙ্গেল জার্সি 140, ইয়ার্ন কাউন্ট চেঞ্জড। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আপনি যে কোম্পানি জব করবেন সেখানে কোনো কারণে যদি এটার ভিতরে কোনো ফেব্রিকের টাইপ বা জিএসএম এর চেঞ্জ আসে এবং সেই অনুপাতে ইয়ার্ন কাউন্ট রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, ইউ উইল জাস্ট আপডেট দ্য টেবিল। বুঝতে পারছেন? আপনি কি করবেন? শুধু টেবিলটাকে একটু শুধু একটু আপডেট করে দেবো। রাইট, আর কোনো কাজ নাই। এটা একবার বানানোর পরে এরপর শুধু কাজ হবে আপনার টেবিলটাকে শুধু একটু আপডেট করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইয়ার্ন কাউন্ট পেলাম। এখন আমাদের কি লাগবে? এই ইয়ার্নের প্রাইস কত। আসেন আমরা একটু ব্যাকে যাই। সো আমরা ইয়ার্ন কাউন্টটা পেলাম না? হ্যাঁ ফেব্রিক কস্ট বের করার জন্য ইয়ার্ন কাউন্ট পেলাম। এখন আমার ফেব্রিকের কস্ট বের করার জন্য এই ইয়ার্ন কাউন্টের ইয়ার্ন প্রাইস কত, সেটা নিটিং চার্জ কত, সেটা ডাইং চার্জ কত, সেটা প্রোডাকশন লস কত, এগুলো সব আমাকে জানতে হবে। আমি ইয়ার্নের প্রাইস নিব, তারপর সেটার সঙ্গে নিটিং এর চার্জ অ্যাড করব। এখন নিটিং চার্জ সিঙ্গেল জার্সির জন্য যা, পিকের জন্য কি তাই? না। রাইট। সো দেখেন সিঙ্গেল জার্সি 18 সেন্ট হচ্ছে, আমি যখন পিকে করতেছি তখন 22 সেন্ট হয়ে যাচ্ছে। খেয়াল করতেছেন? হ্যাঁ স্যার, পরিবর্তন হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখবেন ইয়ার্ন কাউন্টের কারণে ইয়ার্নের প্রাইস চেঞ্জ হচ্ছে, আবার নিটিং ফেব্রিক চেঞ্জ করার কারণে নিটিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করতেছেন? আবার এইখানে যে হ্যাঁ স্যার। এখন মনে করেন ডাইং কালার 100 একটু কম দেওয়া আছে এখানে, ডাইং কালার এটা প্রাইস দেওয়া, আমি তো লাইট কালার করি, দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রাইস চেঞ্জ হচ্ছে। বুঝতে স্যার পারতেছেন? এই যে এখানে একটু বলি, এই হ্যাঁ এখানে যে ইয়ার্নের কাউন্ট বা প্রাইস দেওয়া আছে, যেমন ইয়ার্ন প্রাইস, নিটিং, রিঅ্যাক্টিভ ব্ল্যাক, মানে যেটা ডাইং এর ক্ষেত্রে ব্যবহার করে, তারপর ওয়েস্টেজ, এগুলো তো হুম। ম্যাক্সিমাম মনে হয় প্রতি কেজিতে না স্যার? হ্যাঁ হ্যাঁ, গেলো পার কেজিতে। তাহলে কারণ এক এখানে কেজি এই যে এখানে যদি আমরা আমি এই দেখেন একটু বলি, এই যে ফেব্রিক প্রাইস পার কেজি, আমরা কিন্তু 1 কেজি ফেব্রিকের প্রাইস বের করতেছি। 1 কেজি ফেব্রিকের হ্যাঁ, প্রাইস বের করার পরে তার সঙ্গে আমরা কনভার্সন গুণ করলে আমরা 12 পিসের ফেব্রিক কস্ট পেয়ে যাব। জি স্যার। এইখানে হিসাব নিকাশ সব 1 কেজির। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। তার মানে ওয়েস্টেজ যে 12% দেওয়া আছে, তার মানে এটা প্রতি কেজিতে ওয়েস্টেজ যে 12%। রাইট রাইট, ঠিক আছে। সো আমরা তাহলে এখন দেখি, সিঙ্গেল জার্সি করলাম 140 জিএসএম জন্য, 30 সিঙ্গেল, 30 সিঙ্গেল সুতার প্রাইস $3.20। এখন নিটিং চার্জ কত? আচ্ছা, এখন সুতার প্রাইসটা কিভাবে পাইলাম সেটা বের করা লাগবে না? এই যে হ্যাঁ স্যার। এখানে 30 সিঙ্গেল, এখান থেকে আমি এই 30 সিঙ্গেলকে কানেক্ট করে দিছি, কারণ এইখানে যে সুতাটা আসবে, কাউন্ট আসবে, সেই কাউন্টের সুতার প্রাইসটা আমার লাগবে, রাইট? জি স্যার। হ্যাঁ, এই কারণে এইখানে যে অ্যান্সার আসবে সে অনুপাতে আমি এখানে খুঁজবো। সো আমি ওইটাকে এখানে কানেক্ট করে দিলাম D1, এরপর এখানে আমি আবার এক্স লুকআপ ফর্মুলা দিয়ে দিলাম। এক্স লুকআপ ফর্মুলা কি করলাম, আমি দেখলাম এখানে কোন কাউন্টে সুতা আমার লাগবে, কোনটা লাগবে, এই যে এইটা, 30 ঠিক সিঙ্গেল। না? 30 সিঙ্গেল। সুতরাং 30 সিঙ্গেলের প্রাইস কত? 3.20। এই যে আমরা এখানে আবার ফর্মুলা লিখলাম। এর আগেবার আমরা দুইটা বিষয় খুঁজছিলাম, এবার আমরা খুঁজতেছি কয়টা? একটা। একটা। একটা কি? এই যে G1 মানে কাউন্ট। চলেন আমরা ডিলিট করে আবার লিখি, সমান সমান এক্স লুক, এক্স লুকআপ। এক্স লুকআপ, তারপর হলো এই যে যেই জিনিসটা আমি খুঁজবো ওইটা সিলেক্ট করলাম, কমা, যেই জায়গাটার মধ্যে খুঁজবো এটা সিলেক্ট করলাম, কমা, যেখান থেকে আমি অ্যান্সার চাই সেটা সিলেক্ট করে দিলাম, কমা, অ্যান্সার খুঁজে না পাওয়া গেলে কি হবে সেটা দিয়ে দিলাম, নট ব্র্যাকেট। ফাউন্ড।
ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার ইন্টার আসলে অ্যান্সার। এখন হ্যাঁ দেখেন স্যার। এখানে যদি আপনি কোনো কারণে মানে কাউন্ট চেঞ্জ করেন, মনে করেন লিখলাম 22 বাই সিঙ্গেল, জাস্ট ম্যানুয়ালি এটা করে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল না? এই যে 22 কাউন্টের 3 3। জি স্যার। সো আমি এখানে যখনই কাউন্ট চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে আমার ইয়ার্ন কাউন্টের প্রাইস চেঞ্জ হয়ে যাবে। সো এই প্রাইসটা থেকেই আমরা এখানে কানেক্ট করে দিছি, এই যে ইয়ার্ন প্রাইস। এই যে ইয়ার্ন প্রাইস সমান সমান ফেব্রিক প্রাইস ডাটা H1। এই যে ফেব্রিক প্রাইস ডাটা থেকে এই যে H1 এর ডাটাটা আমরা ওইখানে শো করতেছি। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। তাহলে আমার ফেব্রিক টাইপ গেল, জিএসএম আসলো, সেখান থেকে ইয়ার্ন কাউন্ট আসলো, ইয়ার্ন কাউন্ট থেকে সেই ইয়ার্ন কাউন্টের প্রাইস আসলো। প্রাইস। এখন হ্যাঁ, এখন এই ইয়ার্ন নিয়ে আমাদের কি করতে হবে? নিটিং করতে হবে। এই ইয়ার্নটা নিটিং করতে হবে না? হ্যাঁ। সো আমরা এখন দেখবো নিটিং চার্জ। এটাকে ওই কালার করে দেই। আচ্ছা, এখন এখন নিটিং চার্জের জন্য আমি কি লাগবে? ইয়ার্ন কাউন্ট লাগবে? ইয়ার্ন কাউন্ট লাগবে স্যার। ইয়ার্ন কাউন্ট নিটিং এ লাগে, ঠিক আছে, বাট নিটিং চার্জের জন্য আমার লাগবে ফেব্রিক টাইপ। ফেব্রিক টাইপ। ফেব্রিক হ্যাঁ, কোন টাইপের উপর টাইপের বেস কোন করে টাইপের আমার ফেব্রিক নিটিং নিট চার্জ করবে? হবে। হ্যাঁ, নিটিং যেমন সিঙ্গেল জার্সির জন্য ধরে নিলাম 18 সেন্ট, পিকের জন্য 22 সেন্ট, ইন্টারলকের জন্য 28 সেন্ট, ফ্লিসের জন্য 37 সেন্ট, রিব হইলে 32 সেন্ট, এবং এটা হলো রেঞ্জ। এটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, কোয়ান্টিটি, তারপর আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে এটা ভেরি করতে পারে। সো যদি সিঙ্গেল জার্সি হয় তাহলে 18 সেন্ট ধরে নিলাম, যদি পিকে হয় তাহলে 22 সেন্ট ধরে নিলাম। সো আমার এটা কি ফেব্রিক? সিঙ্গেল জার্সি। সিঙ্গেল তাহলে জার্সি। এই তাহলে আমরা এই সিঙ্গেল জার্সি কথাটা কোথায় পাবো? এই যে এখান থেকে। হ্যাঁ। কোথা থেকে নিব? এখান থেকে, ডিএসএল। অথবা সরাসরি এখান থেকেও নেওয়া যায়, ঠিক আছে। সো ফেব্রিকের টাইপটা আমি এখান থেকে অথবা সরাসরি এই জায়গা থেকে আমি ফেব্রিক টাইপটা নিয়ে নিব, তারপর দেখব ওই ফেব্রিকটা আমার এখানে কোথায় আছে, তারপর সেটার চার্জ কত, রাইট? জি স্যার। আচ্ছা, সেম ফর্মুলা, এক্স লুকআপ, এটা কোথায় খুঁজবে? এর ভিতরে। তারপরে সে চার্জ খুঁজবে কোথায়? এখানে। এখানে চার্জ এখানে। খুঁজে সে আমার চার্জটা শো করবে। ক্লিয়ার? নাকি এটা আমি আবার লিখে দেখাবো? না স্যার, লাগবে না। ওকে। সো একটু তাহলে আরেকটু বলি স্যার, এই যে হ্যাঁ জি বলেন। একটু বলতে চাচ্ছিলাম স্যার, এই যে এখানে যে রিবের যে রেঞ্জ দেওয়া আছে, ফ্লিস ফেব্রিকের রেঞ্জ দেওয়া আছে, এখানে সর্বনিম্ন সর্বোচ্চ দেওয়া আছে। হ্যাঁ সর্বনিম্ন হ্যাঁ স্যার হ্যাঁ। কখন মানে সাপ্লায়ার অফার করা সর্বোচ্চ মানে কখন, মানে তার ক্ষেত্রে কি কি ভিন্নতা থাকে? এটার জন্য যে ডিপেন্ডেবলস গুলো থাকবে সেটা মনে করেন অর্ডার কোয়ান্টিটি হিউজ, কয়েক টন ফেব্রিক আপনি নিটিং করাবেন, মানে কয়েক হাজার কেজি, তো তখন তো আপনাকে সে কম প্রাইস দিবে। আর যখন আপনি বলবেন যে না মাত্র 1-200 অথবা 800-900 বা 1000, ঠিক আছে, অনেক কম যখন হয়ে যাবে তখন সে আপনাকে প্রাইস অনেক বাড়াই দিবে। আর যখন অর্ডার কোয়ান্টিটি অনেক বেশি হবে তখন সে আপনাকে প্রাইস কমাই দিবে। বুঝতে পারতেছেন? আবার অর্ডারের চাপের উপরে, তার ফ্যাক্টরিতে অর্ডারের চাপ অনেক বেশি, সেই মুহূর্তে অর্ডার নিতে চায় না, তখন আপনাকে সে প্রাইস বাড়াই দিবে। আর যখন দেখবেন আবার যে তার ফ্যাক্টরিতে অর্ডার পাতি কম, তখন সে হয়তো আপনাকে কম প্রাইসেই করে দিবে। এরকম অনেক কিছুর উপরে এটা ডিপেন্ড করে। ক্লিয়ার? নিটিং তো স্যার সেম হয়, নিটিং এর কোয়ালিটি সেম হবে না স্যার? কোয়ালিটি হলেও অনেক সময় ক্যাপাসিটি ডিপেন্ড করে, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। মনে করেন আপনার একটা কোয়ান্টিটি অনেক বেশি, তাহলে সে এটা শুরু করলো, কন্টিনিউই করতে থাকলো, তার মাঝখানে কোনো পরে চেঞ্জ করা লাগলো, 24 ঘন্টা সে নিটিং চালাইলো, তাহলে তার কষ্ট কম আসবে না? আর আরেকটা দিলেন, মনে করেন একবার এত জিএসএম, আরেকবার এত জিএসএম, আরেকবার এত জিএসএম, বারবার শুধু কোয়ালিটি চেঞ্জ করতেছেন, এক একবার এক এক ফেব্রিক, কোয়ান্টিটি ছোট ছোট, তাহলে তার নিটিং এ বারবার চেঞ্জ করার কারণে তার প্রোডাকশন কমে যাবে না? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। কোয়ান্টিটি বেশি হলে সব জায়গাতেই প্রাইসের বেনিফিট পাওয়া যায়। এনিওয়ে, এই চার্টটাও আপনি আপনি যখন যে ফ্যাক্টরিতে কাজ করবেন সেখান থেকে ওই যে নিটিং ম্যানেজার যা থাকবে বা এই পার্ট যারা কাজ করে তাদের কাছ থেকে আপনি চার্টটা নিয়ে আপডেট করে নেবেন, যে ভাই আমি সিঙ্গেল জার্সির জন্য কত সেন্ট ধরবো, পিকের জন্য কত সেন্ট ধরবো, ইন্টেলের জন্য কত সেন্ট ধরবো, আরো অন্য অন্য ফেব্রিক যদি ওই মুহূর্তে আপনার রিকোয়ারমেন্ট থাকে সেই ফেব্রিকের নামটা এখানে ঢুকাই দিয়ে তার জন্য কত নিটিং চার্জ আসবে সেগুলো ঢুকাই দিবেন, ঠিক আছে, এবং সেগুলো যেন এখান থেকে অটোমেটিক আবার এই ড্রপ ডাউন লিস্টে আসে সেটাও একটু পরে দেখাবো, ঠিক আছে। কারণ আপনি এখানে বসাই দিলে ধরুন এই ড্রপ ডাউন লিস্ট আসতে হবে না,
ড্রপ ডাউন লিস্ট যদি হ্যাঁ, না আসে তাহলে আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? ওটা আমি একটু পরে দেখাচ্ছি। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ফেব্রিকের টাইপের উপর ডিপেন্ড করে আমি নিটিং চার্জ পেয়ে গেলাম। এবার আসেন ডাইং চার্জ। সো ডাইং চার্জে দেখবো যে যদি 100% কটন হয় তাহলে এক ধরনের ডাইং চার্জ হয়, যদি ল্যাকড়া অ্যাড হয় তাহলে একটু বেশি প্রাইস হয়, আবার যদি লাইট কালার হয় তাহলে কম হয়, মিডিয়াম কালার হলে বেশি হয়, ডার্ক কালার হলে আরো বেশি হয়, এক্সট্রা ডার্ক হলে আরো বেশি, তবে রিয়েক্টিভ বা রয়্যাল ব্লু কালার গুলোতে আরো বেশি। বেশি। ক্লিয়ার? অনেক সময় হয় শুধু ওয়াশ করলেই হয়, কোনো ডাইং করা লাগে না। যেমন ধরুন যদি মিলান্স হয় তাহলে সেটা ডাইং করা লাগে না, শুধু ওয়াশ করে দিলেই হয়, ঠিক আছে? আবার অনেক সময় কিছু হোয়াইট কালার আছে যেটার জন্য ডাইং লাগে না, অনেক সময় ব্লিচিং বা করে দিলে হয়ে যায়, ঠিক আছে? সো ওইটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ডাইং চার্জ থাকবে। এই লিস্টও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেই ডাইং মিলের সাথে কাজ করবেন সেই ডাইং মিলের রেট অনুযায়ী এখানে বসাবেন। সেখানে যদি কটন ল্যাকড়া বেশি বেশি অর্ডার হয় তাহলে কটন ল্যাকড়া দুইটাই রাখবেন। আর যদি দেখেন যে না আপনার ল্যাকড়া লাগে না তাহলে ল্যাকড়া লাইনগুলো মুছে ফেলেন, শুধু কটন নিয়ে কাজ করেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এইখানে আমরা দেখব যে আমার ডাইং এর কোন কালার লাগবে। সো এই যে এখানে আমার এখানে ড্রপ ডাউন থাকবে, এখান থেকে কোন কালার, মনে করেন আমি ধরে নিলাম লাইট কালার, তাহলে লাইট কালারের জন্য আমি এখানে লাইট কালার কটন। সো আমি এখানে দেখব লাইট কালার কটন প্রাইস কত। এই যে লাইট কালার কটন ফেব্রিক $1, $1। ঠিক আছে? সো লাইট কালার কটন $1 আসলো। এখন যদি মিডিয়াম কালার হয় আমি তো এখানে মিডিয়াম কালার করি, মনে করেন এটা আমি তৈরি করে দিলাম মিডিয়াম কালার, তাহলে মিডিয়াম কালার কটন $1.08। এই যে মিডিয়াম কালার কটন $1.08, বুঝতে পারতেছেন? এখন এটা যদি আপনি জি স্যার। আপডেট করেন, এটা যদি চেঞ্জ করেন যে না এখন ডাইং এর চার্জ অনেক বেড়ে গেছে তাহলে আমার তো চার্টটা আপডেট করা দরকার, তাহলে যেটার জন্য যতটুকু বেড়ে গেল সেই অনুপাতে আপডেট করে নেবেন। বুঝতে পারছেন? বুঝছি স্যার। এখানে এখন সেম ফর্মুলা, যেহেতু আপনার এখানে ক্রাইটেরিয়া কয়টা? দুইটা, একটা হলো কালার, একটা হলো 100% কটন নাকি ল্যাকড়া মিক্স আছে, কটন। ঠিক আছে? সো তাহলে এই যে এখানে দুইটা হয়ে লিখবেন, এই যে এক্স লুকআপ O1 মানে এইটা, P1 এই যে কটন নাকি ল্যাকড়া মিক্স এটা। আছে, হ্যাঁ। তারপর হলো যে টেবিল 33 মানে এখান থেকে কালারটা খুঁজবে, এখান থেকে কটন নাকি ল্যাকড়া সেটা খুঁজবে, তারপরে সে এখান থেকে নিয়ে আপনাকে রেটটা দিবে। বুঝতে পারতেছেন? জি স্যার। আর যদি খুঁজে না পায় তাহলে যে নট এ এনএফ, অথবা কিছু না লিখলেও হবে। খুঁজে না পেলে এনএফ দিলে লেখা হবে কি, মানে লেখা আসবে যে নট ফাউন্ড, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এই এই ফেব্রিকের ইনফো সেখানে নাই। ক্লিয়ার? সো এখন যদি আমরা তাহলে জি স্যার। দেখি যে আমার ফেব্রিকের জিএসএম এর সাথে ডিপেন্ড করে, মনে করি সাইড করে দিলাম, এখন আবার ফেব্রিক জিএসএম ডিপেন্ড করে আমি ইয়ার্ন কাউন্ট পেলাম, ইয়ার্ন কাউন্টের প্রাইস পাইলাম, নিটিং চার্জ পাইলাম, ডাইং এর কোন ধরনের কালার করা লাগবে সেই কালার বেস করে আমি ডাইং চার্জ পেয়ে গেলাম। তাহলে ইয়ার্ন প্রাইস, নিটিং চার্জ প্লাস ডাইং চার্জ, এই তিনটাকে যোগ করলে আমি একটা প্রাইস পাবো। দেখেন এখানে টোটাল আসছে না 4.36। 4.36। হ্যাঁ, এখন এইটার সঙ্গে আমাকে লস পার্সেন্টেজ অ্যাড করতে হবে, কারণ আপনি যখন ইয়ান কিনে নিয়ে এসে নিটিং করবেন সেখানে কিছু নষ্ট হবে, ডাইং করবেন সেখানে কিছু আসতে নষ্ট হবে। হবে, টোটাল মিলে অ্যাভারেজ আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হলো 12% ওয়েস্টেজ অ্যাড করতে হয়। এখন কোন ফ্যাক্টরি যদি খুব বেশি সেভ করতে পারে তাহলে হয়তো 10-11% হয়ে যেতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কত পার্সেন্ট অ্যাড করতে হবে? 12%। 12%। সো এটার সাথে আমরা 12% অ্যাড করব। দেখেন এই তিনটে যোগ করলে যদি 4.36 হয়, তার সঙ্গে 12% অ্যাড করলে আমার প্রাইস হবে 4.96%। দেখেন ক্যালকুলেশন করে, 4.36 ডিভাইড বাই 0.88, 4.9545 আর 96 আসছে। ক্লিয়ার? জি এখন স্যার। ডিভাইড বাই 0.88 কেন, এটা তো মনে আছে, এর আগে আলোচনা করছিলাম আমরা। একবার বললে যেটা ভালো একটু। হ্যাঁ, মানে আমরা সাধারণত কি করি, মনে করেন 4.36 ইন্টু 12%, 12% ওয়েস্টেজ না, তাহলে কত হ্যাঁ, আসবে? 0.12। 12 আসবে না? হ্যাঁ, হ্যাঁ। বাট এটা দিয়ে এটা রাইট না, কারণ এই পার্সেন্টেজটা তো ওয়েস্টেজের ভিতরেও হবে। তাহলে কত আসবে? এখন 12 হ্যাঁ। প্লাস 4.36 প্লাস 0.12,
হিসাব ফাইভ করলাম। পয়েন্ট ও আচ্ছা, এখানে তো বিষয়টা হচ্ছে যে মানে 12%, তার মানে 12% তোমার এক্সট্রা করতে হবে। হ্যাঁ, মানে আমি যে ফেব্রিকটা বুকিং দিব, মানে ইয়ানটা বুকিং দিব, তার ভিতর থেকে 12% নষ্ট হয়ে যাবে। হুম এই কারণে আমার এই বুকিং এর ভিতরে 12% কে এক্সট্রা এডিশনালি ধরা লাগবে। এখন যদি যতটুকু নষ্ট মানে আমি করলাম, ফর এক্সাম্পল মনে করেন এখানে আলোচনা করি 4.36, এন্ড আমি যদি এটার 12% ধরি, সমান এটা ইন্টু 1/2, এটা আসছে না, দুইটা হ্যাঁ, যোগ করলে আসবে কত, এটা প্লাস এটা ব্যাস এটা। 4.88 হ্যাঁ আসছে না। হ্যাঁ, আর যদি আমরা এটা হ্যাঁ, এভাবে করি 4.36 ডিভাইডেড বাই এই যে এইটা ডিভাইড বাই 1 মাইনাস এই পার্সেন্টেজ, দেখবেন তাহলে আসবে 4. 954। ঠিক আছে, রাউন্ড ফিগারে, আচ্ছা 955। তাইলে আমার এখানে পার্থক্য কত, এটা মাইনাস এটা, দেখছেন এখানে পার্থক্য হলো 59 সেন্ট, আর এখানে দুইটা পার্থক্য কত, 52 সেন্ট। এর কারণ হলো এই ওয়েস্টেজটা ধরা হয়েছে এটার উপরে, ঠিক আছে, হুম, আর এই ওয়েস্টেজটা ধরা হয়েছে এটার উপরে। জি দেখেন স্যার। 4.95 ইন্টু 12%, এই যে এটা আসে না, 12%। ঠিক হ্যাঁ, আছে। এখন আপনি যখন ইয়ানটা বুকিং দিবেন, তখন কি আপনি জানবেন যে আপনার ফাইনালি আসলে 4.36 লাগবে? জানবেন, আপনি বুকিং দিবেন তো এটা ধরে, যার কারণে এইটার হ্যাঁ, 12% নষ্ট হবে। বুঝতে পারতেছেন? জি স্যার। নষ্ট হবে কোনটার 12%? এই ফাইনাল কোয়ান্টিটির এখানে 12% নষ্ট হবে। আর এইখানে 12% ধরতেছেন, এইটার 12%। মানে আসলে কি এইভাবে হবে? এইভাবে হবে না, আপনার যে ইয়ানটা আসবে তার 12% নষ্ট হবে। সো তাহলে আপনার 12% ধরতে হবে ফাইনাল রিকোয়ার্ড কোয়ান্টিটির উপরে। এটার উপরে ধরলে হিসাবটা ভুল হবে। হুম, কারণ আপনি বুকিং দিবেন তো এটা ধরে, ঠিক না? তো জি আপনি স্যার। যদি এটা বুকিং দেন, দেখেন এইটার 12% কত হয়, দেখেন এটা ইন্টু 12, দেখছেন 58.5 মানে 59। সো এটার 12% 59, বাট আপনি এডিশনাল বুকিং দিচ্ছেন কত, এটা। এর মানে 52। হলো আসলে যে আপনার রিকোয়ার্ড কোয়ান্টিটি, সেটা কিন্তু এইখান থেকে প্রায় 6 সেন্ট ধরা খেয়ে গেল। বুঝতে জি পারছেন? স্যার। এই কারণে আমরা সবসময় এইভাবে করব, যে এখান থেকে যে কোয়ান্টিটি আসবে সেটাকে ডিভাইড বাই 1 মাইনাস লস পার্সেন্টেজ। যদি 88, যদি 12% হয় তাহলে 88 দিয়ে ভাগ, হুম, 10% হলে 90 দিয়ে ভাগ। আমরা এখানে একবারে ফর্মুলা বসাই দেব, যে 1 মাইনাস F9, মানে এই যে that's right। পার্সেন্টেজ। মানে ক্লিয়ার? 1 থেকে পার্সেন্টেজটা বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ডিভাইড বাই 1 মাইনাস পার্সেন্টেজ। তাহলে যে 1 মানে 100, আর 12% ভাগ হয়ে গেলে তাহলে কি হলো, 88। তাহলে এই টোটালটা করে সেটাকে 88 দিয়ে ভাগ হইলো। বুঝতে পারছেন? তো এখানে যদি এখন 10 করে দিই, দেখবেন কমে যাবে, এই যে 85 হয়ে গেছে। যদি 14 করে দেই তাহলে আরো বেড়ে যাবে। যদি 12 করে দেই তাহলে আগেরটা এসে পড়বে। ঠিক আছে, ফর্মুলা ওইভাবে সেট করা। ক্লিয়ার? জি স্যার। কোনো কোশ্চেন আছে? আপনি বিস্তর একটা আলোচনা করেছিলেন একটা ভিডিওতে, আগের ক্লাসে। বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে বোম ক্রিয়েট করার সময় সেখানে এটা আলোচনা করা হয়েছিল। আচ্ছা, এখন এটা একা একা করতে পারবেন? হ্যাঁ স্যার। তাহলে আমাকে কালকে করে গ্রুপে দিবেন, আর চেক, না আমি বুঝলে কালকে আমরা আবার আলোচনা করবো। আমি একটা করছিলাম অবশ্য স্যার, মানে আপনি তো এখানে অনেকগুলো আপডেট জিনিস আছে, যেমন নিটিং এর জন্য যে প্রাইস লিস্ট গুলা অটোমেটিক এক্স লুকআপ এর মাধ্যমে আসবে। আমি হুম জাস্ট যে আমাদের ক্লাসে যেরকম করাইছে ওইটার ভিত্তিতে একটা করছি, হুম মানে হুম। স্যারের কাছে একটু প্র্যাকটিস করে করে। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, ওইটা আমি তাহলে স্যার আপনাকে এক সময় পাঠাই দিব হোয়াটসঅ্যাপে। এখন ঠিক দেখতেছেন আছে, এখন কালকে আমাদের তাহলে এখানে। করে ওইটা আমাকে পাঠান। আর এখানে যেটা অটোমেট করলাম আমরা, এখানে শুধু আমরা একটা বডির মেজারমেন্ট বসাই দিয়ে ফেব্রিকের জিএসএম দিয়ে দিলে টোটালটাই অটোমেটিক হয়ে যাবে, আপনার কোনো কিছু দিয়ে হাত দেওয়া লাগবে না। জি স্যার। দিস ইজ দ্য বেনিফিট। হাত দিতে হবে কি, শুধু মাঝে মাঝে যখন এই প্রাইসটা চেঞ্জ হবে, এটার প্রাইসটা চেঞ্জ হবে, সেটা শুধু আমরা 1-2 মাস পর পর, 3 মাস পর পর আমরা শুধু আপডেট করবো, দ্যাটস ইট, একবার। আর এটা হয়ে যাবে কি ভেরি অটোমেটিক। আপনার যদি এরকম অনেকগুলো কন্ডিশন করা লাগে,
আপনি যদি বডি মেজারমেন্ট বসাবেন, ফেব্রিক টাইপের জিএসএম বসাবেন, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। জি বুঝতে স্যার। পারছেন? কারণ আপনার একসময় অনেক কস্টিং করা লাগবে। আপনি কি প্রত্যেক বারবার ধরবেন এই ফেব্রিক এত জিএসএম, এত কাউন্ট লাগবে, তারা নিটিং চার্জ এত, ডাইং চার্জ এত, ওয়েস্টেজ প্রসেস এত, সব বারবার ক্যালকুলেট করে 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 এরপর আপনি ফেব্রিক প্রাইস বসাবেন। ইট উইল টেক লং টাইম। সো একজন মানুষ প্রত্যেকবার এরকম ধরে ধরে করলে যে সময় লাগবে, আর আপনি যদি এরকম একটা অটোমেশন ইউজ করেন, তাহলে শুধু বডি মেজারমেন্ট ধরবেন আর জিএসএম বসাবেন। দ্যাটস ইট। মিনিটের মধ্যে আপনি অনেকগুলো কনভার্সন করে ফেলতে পারবেন। আমার মনে হয় না একটা কনভার্সন করতে 1 মিনিট বেশি লাগবে। জাস্ট ইনপুট দিতে যতক্ষণ লাগে। হ্যাঁ, শুধু মেজারমেন্ট চার্টটা হাতে নেবেন, মেজারমেন্ট গুলো বসাবেন, আর সিঙ্গেল জার্সি হলে সিঙ্গেল জার্সি, পিকে হলে পিকে, হোয়াট এভার দ্য ফেব্রিক ইজ, আপনি চার্ট আপডেট করবেন, আর জিএসএমটা। কারণ আপনার তো এইটার জন্য যে ইনফরমেশন দরকার সেটা তো আপনার টেবিলে আপডেট করাই থাকবে। বুঝতে স্যার। পারছেন? এই জন্য 1-2 মাস পর পর আপডেট করলেই হয়, কারণ প্রাইস একটু ভেরি করলেও খুব বেশি ভেরি করে না। ঠিক আছে? যার কারণে আপনি অ্যাপ্রোচ একটা কস্টিং ইমিডিয়েটলি পেয়ে যাবেন উইদিন এ মিনিট। এই কারণে এই জিনিসটা আমি বানাইছি, মানে আপনারা যারা আছেন তাদেরকে শো করার জন্য, স্টুডেন্ট অন্যান্য যারা আছে তাদেরকে আমি এটা শিখাই দিই কিভাবে অটোমেট করা যায়, এবং এটা ভেরি ভেরি ইউজফুল।